মাহতাব সাহেব ফিরলেন 10:30টার দিকে। উদ্ভ্রান্তের মতো অবস্থা তার। কি একটা জ্যাম রাস্তায়, গাড়ি পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ হয়ে গেছে। মাঝ রাস্তায় মনে পড়েছে মেয়ের কাছে চাবি নেই, আরশাদকে ফোনও দিতে পারেননি। সিঁড়ি ভেঙে উপরে উঠে পরপর কয়েকবার ব্যস্ত হাতে কলিং বেল চাপলেন তিনি। দরজা খুলল আরশাদি। সাবিনা বেগম বেঘরে ঘুমাচ্ছেন নিজের ঘরে। সবুজ রঙের হালকা বাতি জ্বালানো। মুনতাহা ঘুমাচ্ছে তার পাশে, পা দুটো ভাঁজ করা, গালের নিচে হাত দেওয়া। কাঁচের চুড়িগুলো হাতে নেই, কেউ একজন যত্ন করে খুলে রেখেছে। ঠোঁটের রং মুছিয়ে দিয়েছে, চুলগুলো আলগা হাতে বেঁধে দিয়েছে। ঘুমের ঘোরে যাতে পড়ে না যায় সেজন্য পাশে একটা কোল বালিশও রেখে দিয়েছে। মাহতাব সাহেব দরজার কাছে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস ফেললেন। মলির কণ্ঠে বললেন, ঘুমিয়ে পড়েছে তো? একটু আগেই ঘুমিয়েছে আঙ্কেল। আপনার জন্য অপেক্ষা করতে করতে বারবার ঝিমিয়ে পড়ছিল। আম্মা জোর করে ভাত খাইয়ে দিল একটু, তারপর দাদুর সাথেই বসেছিল। ঘন্টাখানেক আগে দেখি ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। মুনতাহার ঘুম ভাঙলো বাবার আদুরে ডাকে। বাইরে তখন সকাল, চমৎকার রোদ উঠেছে। কয়েক ছটা রশ্মি এসে খেলাধুলো করছে মেলে রাখা নরম তালুর ওপর। মুনতাহা নড়ে চড়ে আবার ঘুমালো। মাহতাব সাহেব একটু ঝুঁকে কপালে হাত রাখলেন। না, জ্বর আসেনি তো। এলো চুলে আঙুল দিয়ে অনর্থক আঁচড়ে দিতে দিতে আবারও ডাকলেন তিনি। মুনতাহা এবার পিটপিট করলো। সদ্য ঘুম ভাঙা আধ বোঝা চোখে তেমন কিছু স্পষ্ট হলো না, তবে ছোট্ট একটা হাই তুলে ভালো করে চোখ মেলে বাবার চেহারাটা দেখা মাত্রই যেন সচল হয়ে উঠল ঘুম ঘুম নিশ্চল মস্তিষ্ক। তড়ি ঘড়ি উঠতে উঠতে হন্তদন্ত কণ্ঠে বুলি ছাড়ল সে। আব্বু, তুমি কখন আসলে? আমি তো অপেক্ষা করছিলাম। তারপর এখানে ঘুমিয়ে পড়েছিলে আম্মা, রাত হয়ে গেছিল তাই আর নিয়ে যাইনি। মুনতাহা এদিক ওদিক তাকালো। ঘরে কেউ নেই, সে একা। নিয়ে যাওনি কেন? তুমি আমার ডাক দাওনি কেন? আমি সারা রাত এখানে ছিলাম আব্বু। আমি কণ্ঠস্বর ধীরে ধীরে কেমন অস্থির হয়ে উঠল, কেমন রুদ্ধশ্বাসে আতঙ্কে দিশেহারা হয়ে উঠল কাজলে মাখামাখি হওয়া লম্বা আঁখি পল্লবে ঢেকে থাকা ভীষণ কালো চোখ দুটি। মাহতাব সাহেব মমতা মাখানো হাতে তার দুগালে হাত রাখলেন, গাঢ় কণ্ঠে বললেন, কিছু হয়নি মা, আব্বু আছে না, কিছুই হয়নি। তুই শুধু ঘুমিয়েইছিলি, আর আমি রাতে এখানেই ছিলাম মা, তোর সাথেই ছিলাম। এই যে সোফায় শুয়েছি। তুই ঘুমিয়ে পড়েছিলি তো, ক্লান্ত ছিলি, তাই ডাকিনি। মুনতাহা চুপ হয়ে গেল। আর একবার চারপাশে চোখ বুলিয়ে বলল, সকাল হয়ে গেছে আব্বু। হ্যাঁ, সকাল হয়ে গেছে, বাসায় যাব আমরা। ঠিক আছে, উঠে পড়, এক্ষুনি যাব। মুনতাহা গা থেকে কাঁথা সরালো। আরশাদ ডাইনিং টেবিলে বসে আছে। ঘরের দরজা অর্ধেক খোলায় বিধায় আলো থালো শাড়ি জড়ানো মুনতাহাকে দেখতে অসুবিধা হলো না। গায়ে স্যান্ডো গেঞ্জি, ফুলে পেঁপে ওঠা বাহু, চওড়া কাঁধ, রোমশ বুকের একটু আধটু উকি দিচ্ছে গেঞ্জের ভেতর দিয়ে। মাহতাব সাহেব বেরিয়ে এলেন। জানা সত্ত্বেও নিমিলিত গলায় প্রশ্ন করল সে। উঠেছে আঙ্কেল? মাহতাব সাহেব সৌজন্য হেসে বললেন, উঠেছো বাবা? আসলে ওর ঘুম একটু গাঢ় তো, তাই তখন উঠেনি। তুমি বোধহয় আসতে ডেকেছ। আরশাদের মা চায়ের কাপ রাখতে রাখতে বললেন, আমার মেয়েটা খুব লক্ষ্মী ভাই, শান্ত চুপচাপ। আমি কাল বললাম কি খাবে, সে কিছুতেই মুখ খুলল না, খালি বলে কিছুই খাবো না। তা কি করে হয় বলেন? পরে কত জোর করে অল্প একটু ভাত খাইয়েছি। আপনি এত করেছেন এই বেশি আপা? মাহতাব সাহেব দাঁড়িয়ে আছে দেখে আরশাদ নিজেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পাশের চেয়ারটা টেনে দিয়ে বলল, আঙ্কেল বসেন, নাস্তা করে যাবেন। উনি না না করে উঠলেন। মুনতাহা বেরিয়েছে। একবার চোখে চোখ পড়ল। আরশাদই প্রথমে সরিয়ে নিল। মুনতাহা তখনও চেয়ে আছে, ঘন ঘন পলক ফেলছে। কি যেন দেখলো মনে হয়। তারপর মাথা নামিয়ে গুটিসুটি হয়ে মাহতাব সাহেবের পাশ ঘেঁষে দাঁড়ালো। প্রায় সপ্তাহে খানেক পরের কথা, দিনটা মঙ্গলবার। সন্ধ্যার দিকে রান্নাঘরে ছিল মুনতাহা। গায়ের আকাশি রঙা কামিজ, গাঢ় সবুজ ওড়নাটা বিশেষ ভঙ্গিমায় কোমরে দু প্যাচ দেওয়া, চুলের আধ খোলা হাত খোপা ঘাড়ে লুটোপুটি খাচ্ছে। কলিং বেল বাজলো। মাহতাব সাহেব যেয়ে দরজা খুললেন।
এতদিন বাদে আরশাদকে দেখে খানিকটা অবাক হলেন তিনি, তবে পর মুহূর্তেই হেসে বললেন। তোমাকে দেখি না যে। আরশাদ সাথে সাথেই উত্তর দিল, একটু ব্যস্ত ছিলাম আঙ্কেল। এই তো গতকাল রাতে খুলনা থেকে ফিরলাম, সকালে আবার অফিস চলে গেলাম, আর দেখা হলো না। আপনি? মাহতাব সাহেব মাঝেই বললেন, আচ্ছা এসো, ভেতরে এসো, তারপর কথা বলা যাবে। আরশাদ না করলো না, যেন সে প্রস্তুতি ছিল। সোফায় বসে হাতের ফোনটা টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতেই মুনতাহাকে নজরে এলো। মেয়েটা উল্টো দিকে ফিরে খুন্তি নাড়ছে এক মনে। এদিকের কোনো হুঁশ নেই, তাকে একবার ফিরেও দেখেনি বোধহয়। আর সে নাকি তাকে এভাবে বেমালুম ভুলে বসে থাকা এই রমণীকে এক মুহূর্ত দেখার জন্য মৃতপ্রায় হয়ে কাতরাচ্ছিল এই কয়দিন। শুধুমাত্র একে দেখার জন্য 10 দিনের কাজ 4 দিনে করে ফিরে এসেছে। হায় নারী মন, কি পাষাণ, তবু আকাঙ্ক্ষিত। ততক্ষণে খোপা খুলে পিঠ ভর্তি ছড়িয়ে পড়েছে কালো চুল। মাহতাব সাহেব মুখোমুখি বসলেন, গলা বাড়িয়ে ডাকলেন একবার। মুনাম্মা, চাটা দিয়ে যা। মুনতাহা না ফিরেই উত্তর দিল। দিচ্ছি আব্বু। চিনির কৌটো নেওয়ার জন্য ঘুরল একবার, তখনই নজরে এলো আরশাদকে। আজ গায়ে সাদা শার্ট নেই, একটা কালো হাফ হাতা গেঞ্জি। মুখ নাড়িয়ে হাত নাড়িয়ে কি সুন্দর করে কি যেন বোঝাচ্ছে, অন্যরকম লাগলো দেখতে। চিনির কৌটো থেকে কয়েক চামচ কাপে নিল সে, গুঁড়ো দুধ দিল, চা ঢাললো। চামচ নেড়ে গোলাতে গোলাতেই পাশের চুলে বসানো পানি তৃতীয়বারের মতন টকবক করে ফুটতে শুরু করেছে। খাবার পানি অনেকক্ষণ আগে বসিয়েছে, শুকিয়ে কমেও গেছে খানিকটা। চুলোর আঁচ সর্বোচ্চ মাত্রায়, দাও দাও করে জ্বলছে হলুদ অনল। কাপ দুটো ট্রেতে তুলে পাশ থেকে পাতিল ধরার মোটা কাপড় দুটো হাতে নিল মুনতাহা। জলদি জলদি করতে যেয়ে চুলো না নিভিয়ে ধরতে গেল ভারী গরম পাতিল। তুলে ফেলেছে একটু, ততক্ষণে হাতে জ্বলন্ত আগুন শিখা ছুঁয়ে গেল। হাত দুটো আর ধরে রাখতে পারল না, ছেড়ে দিল পাতিল। সদ্য নামানো পানিগুলো ঝর্ণার বেগে পায়ের উপর পড়ে যেতেই গগন বিদারে চিৎকার করে উঠল মুনতাহা। কণ্ঠনালী ঝাঁঝরা করে ডাকলো, আব্বু! স্টিলের পাতিলটা বিদঘুটে একটা ঝনঝনে শব্দ তুলে মেঝেতে আছড়ে পড়ল। পা দুটো ঝলসে গেল যেন। মাহতাব সাহেব ছুটে আসতে আসতেই ফ্লোরে বসে পড়েছে মুনতাহা। রান্নাঘরে একটা ভ্যাপসা ম্যাজম্যাজে দমবন্ধ পরিবেশ। মাহতাব সাহেবের মুখমণ্ডল রক্তশূন্য হয়ে গেল মুহূর্তেই। মুনতাহা চিৎকার করছে পাগলের মতো। ঘরটা কেমন যন্ত্রণাময় হয়ে উঠেছে। আরশাদ সময় নষ্ট করলো না বিন্দুমাত্র। দ্রুত পায়ে এগিয়ে মুনতাহাকে 5 কোলা করে তুলে নিতে নিতে জোরপূর্বক স্বাভাবিক করে রাখা কণ্ঠে বলল, কাঁদে না, কিছু হয়নি আঙ্কেল। আঙ্কেল ওয়াশরুম কোন দিকে? মাহতাব সাহেব শ্বাস চেপে রাখলেন কোনো মতে। কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুম দেখিয়ে দিলেন। আরশাদ এদিক ওদিক না তাকিয়েই ভেতরে ঢুকলো। ট্যাপ ছেড়ে দিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। মুনতাহাকে ঠেস দিয়ে বসালো বুকের সাথে। পা জামা উপরে তুলে দিল খানিকটা। রূপালী নুপুরগুলো খুলে রাখলো অতি সাবধানে। ফর্সা পাজরা ভীষণ লাল হয়ে গেছে। অতিরিক্ত গরম পানি পড়ায় চামড়া পুড়ে গেছে। তরতর করে ঠান্ডা পানি পুড়ে যাওয়া পায়ের উপর পড়তেই দাপড়ে উঠল মুনতাহা। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল অসহ্য যন্ত্রণায়। খামচে খামচে বুক গলা ছিঁড়ে ফেলল যেন। আরশাদ নিশ্চুপ, নখের আঘাতে গলার পাশ দিয়ে ছটছটে রক্ত বের হচ্ছে। মুনতাহা তবু থামছে না। বুকে মাথা গুজে হৃদয় কাঁপানো আর্তনাদ করেই যাচ্ছে। মাহতাব সাহেব কষ্টের মাঝে খুব করে হাসতে চাইলেন। চেয়ে চেয়ে দেখলেন তার মেয়ে এই প্রথম অন্য কাউকে আঁকড়ে ধরেছে খুব ভরসায়। আর্তনাদে দাপড়াতে দাপড়াতে একটা সময় থেমে গেল মুনতাহা। দুপা ভর্তি দহন যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো নিরুপদ্রব বাহু ধরে। এক হাত তখনও বুকের শার্ট খামচিয়ে ধরে আছে। শরীর নিস্তেজ হলেও হাতটা নিস্তেজ হয়নি। আরশাদ ছাড়ানোর চেষ্টাও করলো না। জ্ঞান হারিয়ে অবশ্য ভালোই হয়েছে, খুব ছটফট করছিল। পা দুটো বারবার সরিয়ে নিতে চাচ্ছিল। পানির নিচে দিয়ে শক্ত করে ধরে রেখেছে বিধায় হাজার চেয়েও সরাতে পারেনি। বোঝা যাচ্ছে ব্যথা যন্ত্রণায় সাথে খুব একটা সাক্ষাৎ ঘটেনি মেয়েটার। পা ভয়াবহ পড়েনি,
দ্রুত পিছিয়ে গিয়েছিল বোধহয়, তবে যতটুকু পুড়েছে তাও অনেক। মাহতাব সাহেব একটু ঠান্ডা পানি আনতে গিয়েছিলেন। গরমকাল হয়, ট্যাঙ্কির পানিও তেমন ঠান্ডা হয় না, সচরাচর গরম গরমই থাকে। ঠান্ডা পানির বোতল হাতে ওয়াশরুমে ঢুকে মেয়েকে এমন নিষ্প্রাণ হয়ে পড়ে থাকতে দেখে দু একটা হৃদস্পন্দন যেন সেখানেই খোয়া গেল তার। তাড়াহুড়ো করে গালে হালকা চাপড় মেরে ডাক দিতেই আশাদ আস্তে করে বলল, কিছু হয়নি আঙ্কেল, জ্ঞান হারিয়ে ফেলেছে। থাকুক এভাবেই, সহ্য করতে পারছিল না। মাহতাব সাহেব প্রত্যুত্তর করতে পারলেন না। আরশাদ স্পষ্ট দেখল তার চোখের কোণে চিকচিক করা নোনা পদার্থের আহাজারি। 20-25 মিনিট পেরিয়ে গেলে পানির কলটা বন্ধ করলো আরশাদ। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, অথচ কি অসহনীয় ব্যথাই না জ্ঞান হারিয়েছে সে। জামা কাপড় পানিতে ভিজে গেছে। আরশাদ কোলে তুলে নিল আবার। মাহতাব সাহেব ঘরের লাইট ফ্যান চালিয়ে দিলেন। আরশাদ ভেজা অবস্থায় বিছানায় শুয়ে দিল মুনতাহাকে। সোজা হয়ে দাঁড়াবে তার আগেই টান পড়লো শার্টে। মুনতাহা ছাড়েনি। আরশাদ খুব টেনে টুনে ছাড়ালো। মাথাটা বালিশে সোজা করে দিয়ে বলল, আম্মাকে আসতে বলি আঙ্কেল, কাপড়গুলো বদলে দিয়ে যাক, জ্বর আসতে পারে আবার। ব্যথায় তো এমনিই কাবু হয়ে গেছে। মাহতাব সাহেব সম্মতিসূচক মাথা নাড়ালেন। মাথা কাজ করছে না একদম। আরশাদের মা আসলো একটু পর। আরশাদ পায়ে বার্নাল লাগিয়ে গজ দিয়ে ঢেকে বালিশের উপর তুলে রেখেছে। পরিচিত এক বন্ধুকে ফোন করেছিল ডক্টর, সে পায়ের ছবি পাঠিয়েছিলেন। দেখে জানিয়েছে হাসপাতালে নেওয়া লাগবে না, ঠান্ডা পানির সেক দিতে বলেছে আর জ্বালা পোড়ার ওষুধ। মাহতাব সাহেব মাথার কাছে বসে আছেন। আরশাদের মা আসলে তিনি উঠে দাঁড়ালেন। নিষ্প্রভ কণ্ঠে বললেন, আলমারিতে ওর জামা কাপড় আছে আপা, এই যে চাবি। প্যারাসিটামল আর ঘুমের ওষুধটা আধো জাগ্রত মুনতাহাকে খাইয়ে দিয়ে তবেই স্বস্তির শ্বাস ফেলল আরশাদ। মাহতাব সাহেব কেমন এক ধ্যানে মেয়ের হাত ধরে রেখেছেন। আরশাদের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি এমন করলে তো ও আরও ভয় পেয়ে যাবে ভাই। বাচ্চা মানুষ পড়ে গেছে, এভাবে একটু কষ্ট তো হবেই। আমার মেয়েটা অনেক আদরে আপা, নখ কাটতে গেলেও একটু বেশি কেটে ফেললেও চেঁচিয়ে বাড়ি এক করে ফেলে। আর ওর পা দুটো নাকি এমন পুড়ে গেছে। আরশাদের মা একটু চুপ থেকে বললেন, আমি সাথে থাকি ভাই, রাতে ঘুম ভাঙলে তো উঠতে পারবে না, কেউ একজনের থাকা দরকার। না সমস্যা নেই আপা, আমি এসে দেখে যাব। আপনি অনেক করেছেন, কদিন হলো এসেছেন, অথচ কত ঝামেলায় ফেলে দিলাম। আরশাদের মা শুনলেন না। শেষমেশ মাহতাব সাহেব সম্মতি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন সাথে। ঘরে ফ্যান চলছে মৃদু সনসনের শব্দ সহকারে। মাহতাব সাহেব বসে আছেন বিছানায়, চোখের দৃষ্টি স্থির। কি যেন একটা ভেবে যাচ্ছে একাধারে। আঙুলের টোকার শব্দে ঘোর কাটল। আশাদ দাঁড়িয়ে আছে, তিনি চাপা হাসলেন। আশাদ বুঝল না সেই হাসির মানে, খানিকটা দ্বিধাগ্রস্ত হলো। মাথায় উকি দিল কিছু জটিল প্রশ্ন। মাহতাব সাহেব তার সুপ্ত দ্বিধার তাল কাটিয়ে বলল, আরশাদ একটু আমার ঘরে এসো। আসো আরশাদ, বসো। আশাদ ভেতরে ঢুকলো। ধীর গতিতে যেয়ে বসলো সোফায়। বলল, আসছি আঙ্কেল। কিছু বলবেন আঙ্কেল? মাহতাব সাহেব সরাসরি চাইলেন চোখের দিকে। আশাদ কিঞ্চিত বিব্রত বোধ করলো। বোঝার চেষ্টা করলো তিনি এভাবে চেয়ে আছেন কেন। মাহতাব সাহেব আবার একটু হাসলেন। চোখের মনির অবস্থান পরিবর্তন হলো। তিনি দৃষ্টি দিয়েই ইশারা করলেন। গলায় তো কেটে গেছে অনেকখানি। আশাদ পুনরায় একবার হাত বুলালো গলার এবড়ো থেবড়ো খামচিতে। হাত দিলে জ্বলছে এখনো। নিচু গলায় বলল, না সমস্যা নেই। কয়েক মুহূর্ত নীরবতা। মাহতাব সাহেব চোখ থেকে চোখ সরালেন। ভনিতা ছাড়াই সুচালো তীরের মতো প্রশ্ন ছুড়লেন, তুমি মনকে পছন্দ করো? আশাদ খানিকটা চমকালো, ভেতরে ভেতরে অনেকটা চমকালো, বাইরে তা প্রকাশ পেল না। এক সেকেন্ডও ভাবল না সে, ভদ্রভাবেই উত্তর দিল, জি করি। মাহতাব সাহেব এবার বিস্তার হাসলেন। গলা পরিষ্কার করে বললেন, দেখো আরশাদ, মনের জন্য এখন পর্যন্ত কোন প্রস্তাব আসেনি। মেয়েকে আমি দিন দুনিয়া থেকে দূরে রাখতে চাইলেও পারিপার্শ্বিক কারণবশত তা সম্ভব হয়নি। কলেজ, ভার্সিটি, এমনকি ও যখন স্কুলে পড়তো তখন এসব বিষয় নিয়ে খুব ঝামেলায় পড়তে হতো আমাকে। সেজন্য খুব বেশি প্রয়োজন না হলে ওকে আমি বাইরে যেতে দেই না। সেসব পরে বলছি, তার আগে একটা কথা বলি। মনের জন্য প্রস্তাব নিয়ে আসা সব ছেলেদের সাথেই আমি যখন কথা বলতাম তখন তারা আমার
চোখের দিকে তাকানোই মাত্রই মাথা ঝুঁকিয়ে ফেলতো। তুমি হয়তো বলতে পারো তারা আদব কায়দা বা ভদ্রতার জন্য তাকাতো না, কিন্তু না, তারা তাকানোর ভয়ে। আমি বুঝি না একটা মেয়ের দায়িত্ব চাওয়ার জন্য এসে সে কিভাবে ভয় পায়। আবার অনেককে আমি যদি সরাসরি জিজ্ঞাসা করতাম মনকে পছন্দ করে কি না, অনেকে ভয়ে বলতো না জি, মানে আসলে তাদের উত্তরটা সবসময় এসবেই আটকে থাকতো। কিন্তু এই তুমি প্রথম যে কিনা চোখ নামাওনি, উল্টো উত্তর দিয়েছো জি করি। মাহতাব সাহেব আচম্বিতে উঠে দাঁড়ালেন, আসছি। বলে বেরিয়ে গেলেন অরবে। আরশাদ প্রতিক্রিয়াহীন। ঘটনাগুলো যেন খুব স্বাভাবিক, অহর্নিশ ঘটে যাওয়া কোনো ধারা। এক ঝাঁক প্রশ্নের বিচরণ মস্তিষ্ক জুড়ে, কিন্তু মুখে সব চুপ। কেন যেন মনে হচ্ছে তার না করা প্রশ্নের উত্তরও উনি দিবেন। নিজে থেকে না জানতে চাইলেও উনি বলবেন, তবে আপাতত এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। বরং আম্মা মেয়েটাকে নিয়ে ঠিকঠাক ঘুমিয়েছে কিনা সেটাই একবার দেখে আসতে ইচ্ছে করছে পাশের ঘর থেকে। মাহতাব সাহেব ফিরে এলেন মিনিট দুয়েক পর, হাতে দুটো কাপ, সাদা কাচের চায়ের কাপ। আরশাদের দিকে বাড়িয়ে দিলেন একটা, বলেন, রান্না করে রাখা ছিল, কষ্ট করে বানিয়েছে মেয়েটা। যদিও এখন ঠান্ডা, তবু খেতে তো কোনো সমস্যা নেই। আরশাদ মৃদু হেসে সম্মতি জানালো। দু আঙুলে হাতে তুলে নিয়ে হালকা বাদামি রঙের চায়ের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর চুমুক লাগালো ছোট্ট করে। খেতে ভালো, পরিপক্ক হাতের চা, রোজ সকালে পাওয়া গেলে মন্দ হবে না। মাহতাব সাহেব ডাকলেন। সমস্যা নেই। আরশাদ, আরশাদ মুখের চাটুকু গিলে নিয়ে সোজা হয়ে বসলো, উত্তর দিল। জি বলুন। মাহতাব সাহেব সুদীর্ঘ শ্বাস টেনে নিলেন এবার। আরশাদ বুঝলো লম্বা কিছুর বলার প্রস্তুতি। তিনি সত্যি সত্যি বলতে শুরু করলেন, মুন যখন মাত্র 5 মাসের, তখন হঠাৎ এক ভোরে সিদ্রার মা মারা যায়। সিদ্রা আমার স্ত্রী, মুনের মা। মৃত্যুর কারণটা ছিল সাধারণ, কিন্তু খুব করুণ। কারণ কেন শুনবে? কারণ ও যখন মারা যায় তখন আমার দ্বিতীয় সন্তান সবে তার গর্ভে বেড়ে উঠছিল, বয়স মাত্র কয়েক সপ্তাহ। সেদিন শুক্রবার, মাত্র ভোর হয়েছে। মুনকে সবসময় বুকে নিয়ে এক পাশে চেপে শুতাম আমি। সিদ্রা হাত মেলে ঘুমাতো, বিধায় ওর জায়গা লাগতো বেশি। সেদিনও ব্যতিক্রম নয়, আমি ঘুমিয়েছিলাম, আমার বুকে মুনো ঘুম। ঘর অন্ধকার। হঠাৎ তো একটা আওয়াজ, কিছু পড়ে যাওয়ার। আমি চমকে উঠলাম ঘুমের মাঝে। শরীর কেঁপে গেছে অসম্ভব। মন জেগে গেল। কাঁচা ঘুম ভাঙায় গলা ফাটিয়ে কান্না করে দিল তৎক্ষণাৎ। আমি দিশেহারার মতো উঠে বসলাম। ওয়াশরুমের দরজা খোলা, আলো জ্বালানো, তাজা রক্তস্রোতের ধারা, আর একমাত্র সহধর্মিণী নিঃসারু দেহ দেখে আমার পুরো পৃথিবীটাই যেন ঘুরে গেল চোখের পলকে। মন তখনও গলা ফাটিয়ে কাঁদছে। মোমের মতো সাদা চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। মেয়েটাও হয়তো বুঝেছিল ওর মা আর নেই। আমি সহ্য করতে পারছিলাম না মনো অমন কান্না। সিদ্ধার্থ মৃতদেহ, আগত সন্তানের মৃত্যু, সব একসাথে জোট পাকিয়ে সৃষ্টিকর্তার কাছে মনে মনে নিজেই মৃত্যুটাই কামনা করেছিলাম আমি। আমিও মরে যাই, কিন্তু না, আমার চাওয়া পূরণ হলো না। মনকে ভয়াবহ কান্নারত অবস্থায় বিছানায় শুয়েই বাথরুমে গেলাম আমি। সিদ্ধার্থ চোখ দুটো খোলা ছিল, চিৎকার করার সময়টাও পায়নি মেয়েটা। ভোরের দিকে বাথরুমে শুকনো থাকায় কথা। শুকনোর মধ্যে সিদ্ধার্থ কীভাবে পড়ে গেল আমার জানা নেই। মাথাটা নিচের দিক দিয়ে রক্তধারা, লাল রক্ত। আমি হাত দিয়ে চোখ দুটো বুলিয়ে দিলাম। পুরুষ চোখের 2 ফোঁটা জল ওর ঠান্ডা গায়ের উপর পড়ল টুপ করে।